আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিশ্লেষণধর্মী খবরের নিউজ বাংলা 24-এ আপনাদের স্বাগত। স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি সিনথিয়া রহমান। আমরা দেশের ভেতরের এবং বিদেশের মাটি থেকে পাওয়া আজ সারাদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্রেকিং খবরগুলোর চুলচেরা বিশ্লেষণ নিয়ে থাকবো আপনাদের সাথে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজ প্রধান প্রধান খবরের শিরোনাম। ৩৯ বছর পর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি বা প্রেসিডেন্ট নির্বাচিত হল বাংলাদেশ। ৪টি মহাদেশের একচেটিয়া সমর্থনে সাইপ্রাসকে হারিয়ে ইতিহাস গড়লেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। গ্রাহক ও পাইকারি পর্যায়ে ১,১৬.৬৮% বিদ্যুৎ বিল বাড়ানোর প্রতিবাদে রাজধানী ঢাকায় জামায়াতে ইসলামীর বিশাল বিক্ষোভ মিছিল। সরকারকে গণবিরোধী আখ্যা দিয়ে ৩ দিনের আলটিমেটাম। নতুন বেলআউট ঋণের রূপরেখা নিয়ে মুখোমুখি আলোচনা শুরু। খেলাপি ঋণ কমানো এবং ব্যাংকিং খাতে বড় ধরনের দৃশ্যমান সংস্কারের শর্ত দিল ওয়াশিংটন। এপ্রিলের স্বস্তির পর মে মাসে তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, আয় কমেছে ৮.২৯%। বৈশ্বিক মন্দা আর অভ্যন্তরীণ জ্বালানি সংকটকে দায়ী করছেন বিজিএমইএ নেতারা। দেশজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশু করুণ মৃত্যু। আড়াই মাসে লক্ষণযুক্ত মৃত্যুর সংখ্যা ৫০০ পার। শুরুতেই আজ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এক গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক অধ্যায়ের খবর। প্রায় ৪ দশক পর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি বা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত অত্যন্ত উত্তেজনাপূর্ণ এক গোপন ব্যালট ভোটে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে এক অভাবনীয় ও গৌরবময় বিজয় ছিনিয়ে এনেছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের হেভিওয়েট কূটনীতিক ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থিত প্রার্থী রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট। ঠিক ৩৯ বছর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের পক্ষে প্রথম ও শেষবার এই মহিমান্বিত গৌরব অর্জন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। দীর্ঘ সময় পর বিশ্বমঞ্চের এই শীর্ষ আসনে বাংলাদেশের এই পুনঃপ্রতিষ্ঠা দেশের বহুপাক্ষিক কূটনীতির এক অবিস্মরণীয় সাফল্য। আমি গভীর বিনম্রতা, শ্রদ্ধা এবং পরম কৃতজ্ঞতার সাথে বিশ্ব সম্প্রদায়ের দেওয়া এই বিশাল দায়িত্ব গ্রহণ করছি। বর্তমান বিশ্ব এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বহুপাক্ষিক কূটনীতি এবং বৈশ্বিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা যখন যুদ্ধ আর ভূ রাজনীতিতে চ্যালেঞ্জের মুখে, তখন বাংলাদেশ বিশ্বকে একত্রিত করার একটি মজবুত সেতু হিসেবে কাজ করবে। এটি কেবল আমার জয় নয়, এটি ১৭ কোটি বাংলাদেশির জয়। এই জয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী ও দেশের কূটনৈতিক দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় লিখেছেন, এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা, বিশ্বস্ততা এবং বিশ্বশান্তিতে আমাদের দীর্ঘদিনের অবদানেরই আন্তর্জাতিক স্বীকৃতি। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, খলিলুর রহমান আগামী ৮ই সেপ্টেম্বর ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে ১ বছরের জন্য এই দায়িত্ব গ্রহণ করবেন। এই সময়টি অত্যন্ত সংবেদনশীল, কারণ ২০২৬ সালের শেষ দিকে বর্তমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পদের মেয়াদ শেষ হবে। ফলে পরবর্তী জাতিসংঘ মহাসচিব নিয়োগের জটিল ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সভাপতি হিসেবে বাংলাদেশের ভূমিকা থাকবে অত্যন্ত নীতি নির্ধারণী। শরীফুল, ৪ দশক পর বাংলাদেশের এই বিজয়, এই ভোটের পেছনের সমীকরণগুলো কেমন ছিল? শেষ মুহূর্তে কোন কোন দেশের সমর্থন বাংলাদেশের পাল্লা ভারী করেছে এবং রোহিঙ্গা সংকটের মতো জাতীয় ইস্যুতে বাংলাদেশ এই আসন থেকে কতটা সুবিধা পেতে পারে? আসলে এই নির্বাচনটি শেষ মুহূর্ত পর্যন্ত অত্যন্ত বাঘে মহিষে লড়াইয়ের মতো ছিল। সাইপ্রাস যেহেতু ইউরোপীয় ইউনিয়নের সদস্য, তাই পুরো ইউরোপ এবং আমেরিকার একটি বড় অংশ তাদের পক্ষে লবিং করছিল। তবে বাংলাদেশের কূটনৈতিক দল গত ৬ মাস ধরে পর্দার আড়ালে ব্যাপক কাজ করেছে। বিশেষ করে ওআইসিভুক্ত মুসলিম দেশগুলো, আফ্রিকান ইউনিয়ন এবং লাতিন আমেরিকার একটি বিশাল অংশ বাংলাদেশকে ভোট দিয়েছে, কারণ বাংলাদেশ বিশ্বশান্তি রক্ষায় ইউএন পিসকিপিং দীর্ঘদিন ধরে ১ নম্বর দেশ হিসেবে কাজ করছে। আর আপনি যে রোহিঙ্গা সংকটের কথা জিজ্ঞেস করলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় হাতিয়ার হতে যাচ্ছে। সাধারণ পরিষদের সভাপতি যে কোনো এজেন্ডা নির্ধারণ এবং তা নিয়ে বিশেষ অধিবেশন ডাকার ক্ষমতা রাখেন। মিয়ানমার পরিস্থিতি এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের ফাইলটি, যা এতদিন নিরাপত্তা পরিষদের ভেটোর কারণে আটকে ছিল, বাংলাদেশ এখন সাধারণ পরিষদের মঞ্চকে আরও জোরালোভাবে ব্যবহার করতে পারবে।
এবারে নজর দেব দেশের অভ্যন্তরীণ রাজনীতির দিকে। সরকারের এক এক্সিকিউটিভ আদেশে গ্রাহক ও পাইকারি উভয় পর্যায়ে বিদ্যুতের দাম এক লাফে ১৬.৬৮% বাড়ানোর সিদ্ধান্তের পর রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়ে আজ রাজধানী ঢাকাসহ দেশের সকল বিভাগীয় ও জেলা শহরে একযোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বেশ কিছু বিরোধী দল। আজ বিকেল ৪টা থেকেই রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট, পুরানা পল্টন এবং দৈনিক বাংলা মোড় এলাকায় জামায়াতে ইসলামীর হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে শুরু করেন। দলটির ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল থেকে বিদ্যুতের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। আশরাফ, এই মুহূর্তে সেখানে জামায়াতের কর্মসূচির কী অবস্থা? পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান কেমন এবং এই বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ঠিক কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে? সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা অত্যন্ত কড়া ভাষায় সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্যে অভিযোগ করেছেন যে বিদ্যুৎ খাতের চরম অব্যবস্থাপনা, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের নামে হরি লুট এবং হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ বা অলস বসে থাকা কেন্দ্রগুলোকে দেওয়া ভর্তুকির দায় এখন সাধারণ জনগণের পকেট কেটে উসুল করা হচ্ছে। তারা আলটিমেটাম দিয়েছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই দাম পুনর্বিবেচনা করা না হলে তারা আরও কঠোর এবং লাগাতার কর্মসূচির ঘোষণা দেবেন। তবে রাজনৈতিক দলগুলোর বাইরে যদি আমি সাধারণ মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বলি, তাদের অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয়। পল্টন এলাকার একজন রেস্তোরাঁ ব্যবসায়ী একটু আগে আমাদের ক্যামেরার সামনে ক্ষোভ প্রকাশ করে বললেন, মাসের শুরুতে ঘর ভাড়া, কর্মচারীদের বেতন এবং চাল ডালের দাম এমনিতেই আকাশছোঁয়া। তার ওপর যদি বিদ্যুৎ বিল এক ধাক্কায় ১৬% বেশি বাড়ে, তবে তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিএবিও বলছে, বিদ্যুতের দাম বাড়ার কারণে শিল্প কারখানার উৎপাদন খরচ বাড়বে, যার চেইন রিয়াকশন বা চড়া মূল্য দিতে হবে সাধারণ ক্রেতাদের বাজারে গিয়ে। নিরাপত্তার কথা যদি বলি, দুপুরের পর থেকেই পল্টন, প্রেস ক্লাব এবং গুলিস্তান এলাকায় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ এবং জলকামান প্রস্তুত রাখা হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মিছিলটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। দেশের ম্যাক্রো ইকোনমি বা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে এবং ডলার সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের কাছে নতুন করে একটি সাকসেসর লোন প্রোগ্রাম বা পরবর্তী ঋণ সহায়তার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে বাংলাদেশ সরকার। ওয়াশিংটনে আইএমএফের সদর দপ্তর থেকে মিশন প্রধান আইভো ক্রজনার এক প্রেস নোটে জানিয়েছেন, বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সংস্কারের সদিচ্ছাকে তারা স্বাগত জানান। তবে নতুন ঋণের কিস্তি ছাড়ার আগে ব্যাংকিং খাতের বড় ধরনের সংস্কার এবং রাজস্ব আদায় বাড়ানোর শর্ত পূরণ করতে হবে। ২০২৩ সালে বাংলাদেশের জন্য অনুমোদিত $৪.৭ বিলিয়ন আইএমএফ ঋণ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে একটি সাময়িক স্বস্তি দিলেও ২০২৬ সালের বর্তমান বাস্তবতায় অর্থনীতিতে চাপ কমেনি। আইএমএফের নতুন শর্তের মূল তীরটি এবার দেশের ব্যাংকিং খাতের দিকে। ওয়াশিংটনের পক্ষ থেকেই স্পষ্ট বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোতে জমে থাকা রেকর্ড পরিমাণ খেলাপি ঋণ এমপিএল কমানোর জন্য কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে। একই সাথে জাতীয় রাজস্ব বোর্ড বা ট্যাক্স টু জিডিপি অনুপাত বাড়াতে কর ফাঁকি রোধে কঠোর হতে হবে। চলতি জুনের মাঝামাঝি সময়েই আইএমএফের একটি উচ্চ পর্যায়ের কারিগরি দল ঢাকা সফরে আসছে। অর্থনীতির আরেক মূল চালিকা শক্তি তৈরি পোশাক ও রপ্তানি খাত থেকেও খুব একটা ভালো খবর নেই। এপ্রিল মাসে রপ্তানি আয়ে কিছুটা আশার আলো দেখা গেলেও সদ্য সমাপ্ত মে ২০২৬-এর তথ্য দেশের অর্থনীতিবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বা ইপিবির সর্বশেষ প্রকাশিত সাময়িক পরিসংখ্যান অনুযায়ী মে মাসে দেশের পণ্য রপ্তানি ৭.০২% কমে দাঁড়িয়েছে মাত্র $৪.৪০ বিলিয়ন মার্কিন ডলারে। ইপিবির এই তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বরাবরের মতোই বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রা অর্জনের ৮১% বেশি আসে তৈরি পোশাক বা আরএনজি খাত থেকে। কিন্তু বিশ্ববাজারে সুতার দাম বৃদ্ধি, দেশের ভেতরে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট এবং ইউরোপ আমেরিকার বাজারি মূল্যস্ফীতির কারণে নতুন অর্ডারের পরিমাণ কমে যাওয়ায় পোশাক রপ্তানি এক ধাক্কায় ৮.২৯% কমে গেছে।
তবে বিজিএমইএ নেতারা বলছেন, মে মাসের শেষ সপ্তাহে এসে শিপমেন্ট বা কন্টেইনার লোডিংসের গতি কিছুটা উন্নত হয়েছে। মে মাসে যে ব্যাকলগ বা জট তৈরি হয়েছিল তা জুন মাসে কাটিয়ে ওঠা সম্ভব হলে আগামী কোয়ার্টারে রপ্তানি আবার ইতিবাচক ধারায় ফিরতে পারে। এবারই একটি অত্যন্ত উদ্বেগজনক স্বাস্থ্য সংবাদ। দেশজুড়ে শিশুদের মধ্যে অত্যন্ত সংক্রামক ভাইরাস রোগ হাম এবং সমজাতীয় লক্ষণের প্রকোপ জ্যামিতিক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর ডিজিএইচএস এর সেন্ট্রাল এপিডেমিওলজি ও কন্ট্রোল রুমের সর্বশেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭টি অবোধ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,২৬৫ জন। সরকারি হিসাব মতেই গত ১৫ই মার্চ থেকে চলতি জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত সারা দেশে হামের সন্দেহে আক্রান্ত হয়ে হাসপাতালে নাম নিবন্ধন করেছেন মোট ৭৪,৫৭২ জন, যার মধ্যে ল্যাবরেটরি টেস্টে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯,১৯১ জনের। হাসপাতালের বেডে ছটফট করছে জ্বরে আক্রান্ত শিশুরা, সারা শরীরে লালচে র্যাশ বা দানা। ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং শিশু হাসপাতালে প্রতিদিন সকাল থেকেই শত শত মা-বাবা তাদের আক্রান্ত সন্তানদের নিয়ে ভিড় করছেন। পরিসংখ্যান এই ২.৫ মাসে সরকারি নথিতে হামে মৃত্যু ৯০ জন বলা হলেও হামের লক্ষণ নিয়ে বা পরবর্তী জটিলতায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫১১ জন শিশু। সবচেয়ে ভয়াবহ অবস্থা ঢাকা বিভাগে, যেখানে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৩৫,০০০ ছাড়িয়েছে। চিকিৎসকরা বলছেন, করোনা মহামারী ও পরবর্তী সময়ে অনেক শিশু নিয়মিত টিকাদান ইপিআই কর্মসূচি থেকে বাদ পড়ে যাওয়ার কারণেই এই রোগটি এখন রোগ প্রতিরোধ ক্ষমতাহীন শিশুদের মাঝে দ্রুত ছড়াচ্ছে। হাম কেবল একটি সাধারণ জ্বর বা চুলকানি নয়, এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেয়, যার ফলে শিশু নিউমোনিয়া বা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। একমাত্র প্রতিকার হল ৯ মাস এবং ১৫ মাস বয়সে শিশুকে অবশ্যই এমআর টিকা দেওয়া। কোনো শিশু বাদ পড়ে থাকলে তাকে এখনই নিকটস্থ কেন্দ্রে নিয়ে যান। ঘরোয়া ফুটবল ও ক্রিকেট লিগে দলবদলকে কেন্দ্র করে ক্লাবপাড়ায় এখন ব্যাপক দলবদল এবং কোটি টাকার উৎসব চলছে। আসন্ন মৌসুমের জন্য দেশি ও বিদেশি তারকা খেলোয়াড়দের নিজেদের তাঁবুতে টানতে বাজেট প্রায় ৩০% বাড়িয়েছে ঐতিহ্যবাহী শীর্ষ ক্লাবগুলো। তরুণ ফুটবলার ও ক্রিকেটারদের জন্য এটি একটি বড় সুযোগ বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা। দর্শক, শেষ করার আগে আজ সারাদিনের প্রধান প্রধান খবরগুলো আরও একবার দেখে নেওয়া যাক সংক্ষেপে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে বিশ্বমঞ্চে ইতিহাস গড়ল বাংলাদেশ। বিদ্যুতের দাম ১৬.৬৮% বৃদ্ধির প্রতিবাদে রাজধানী জুড়ে জামায়াতে ইসলামের বিশাল বিক্ষোভ। ব্যাংকিং খাতের কঠোর সংস্কারের শর্তে বাংলাদেশের সাথে আইএমএফের ঋণ আলোচনা শুরু। মে মাসে পোশাক রপ্তানি কমল ৮.২৯%। দেশজুড়ে বাড়ছে হামের প্রকোপ, গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর প্রাণহানি। এই ছিল এখনকার মতো আমাদের সর্বশেষ সংবাদ। বাংলাদেশের ও সারা বিশ্বের প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ এবং সঠিক আপডেট জানতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ বাংলা 24-এ।